Welcome to the channel Life is Chemistry. যদি কোনো জিজ্ঞাসা বা সংশয় বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের এই পর্বে আমরা মোলের ধারণার কিছু গাণিতিক প্রশ্নাবলীর উত্তর করব। প্রথমেই খুব কমন অঙ্ক, যেটা প্রায়ই আসে পরীক্ষাতে বা যেটা ভীষণই কনসেপচুয়াল, বোঝার জন্য দরকার। একটি সিলিন্ডারে 0.28 গ্রাম ইথিলিন অণু আছে, এর মধ্যে কত মোল ইথিলিন আছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে কত সংখ্যক ইথিলিন অণু আছে? 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কত সংখ্যক কার্বন পরমাণু আছে? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে কত সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে একটা অঙ্কের মধ্যেই আমরা শুধুমাত্র দিয়ে দিয়েছি কি ইনফরমেশন, যে 0.28 গ্রাম ইথিলিন আছে। এবার সেই ইথিলিন, ওই গ্রামের ইথিলিন মানে হচ্ছে কত মোল ইথিলিন, সেটাতে কত সংখ্যক ইথিলিন অণু আছে, আর ইথিলিন অণুর মধ্যে কত সংখ্যক কার্বন পরমাণু আর কত সংখ্যক হাইড্রোজেন পরমাণু, সেটা আমরা বের করে ফেলতে পারবো। তো দেখা, প্রথমে ইথিলিনের আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর কার্বনের জন্য 12 × 2 প্লাস 1 × 4, তাহলে হচ্ছে 28 গ্রাম। এরপরে আমরা মোল সংখ্যা নির্ণয় করব। তো মোল সংখ্যা নির্ণয় করতে গেলে কি করতে হবে? অতএব ইথিলিন অণুর মোল সংখ্যা মানে হচ্ছে যেটা দেওয়া থাকবে যত গ্রাম, সেইটা 0.28 গ্রাম বাই তার আণবিক ভর। এখান থেকে মোল সংখ্যা কত দাঁড়াচ্ছে? এখান থেকে মোল সংখ্যা দাঁড়াচ্ছে 0.01। তাহলে আমার 1 নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে গেল যে ইথিলিন অণুর মোল সংখ্যা কত? এত মোল। এবারে আমরা দ্বিতীয় উত্তরটাতে যাব, যে ইথিলিনের অণুর সংখ্যা কত। অণুর সংখ্যা নির্ণয় করতে গেলে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে বের করব সবসময়। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা জানি কি, 1 মোল ইথিলিনে C2H4 এ অণু আছে কত? 6.022 × 10⁻23। তাহলে আমার যত মোল বেরোলো 0.01 মোল, এত মোল C2H4 এ ইথিলিন অণু আছে। 0.022 × 10⁻23 × 0.01, এখান থেকে আমার চলে আসছে 6.022 × 10⁻21। তাহলে আমার চলে গেল অণুর সংখ্যা বের করা হয়ে গেল। এবারে আমরা চলে আসবো অঙ্কটাতে কি বলেছে, কত সংখ্যক কার্বন পরমাণু আছে আর কত সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে। কার্বন পরমাণুর সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা 3 নম্বর উত্তরটাতে যাব। আচ্ছা, আমরা দেখি যে একটি ইথিলিন অণুতে কয়টি কার্বন পরমাণু আছে। প্রথমে আমরা চলে যাব, একটি ইথিলিন অণুতে C2H4 অণুতে কার্বন আছে কটা? 2টো, তাই তো? কার্বন পরমাণু আছে কয়টি?
2টি। অতএব এই যে সংখ্যাটা বেরোলো, এতগুলো ইথিলিন অণু আছে, তো তাহলে ওই অতগুলো অণু ইথিলিনে কার্বন পরমাণু আছে 2 ইন্টু ওই সংখ্যাটা, সমান কত হবে? 12.044 ইন্টু 10⁻²1। এবারে আমরা 4 নম্বরটাতে চলে যাব। 4 নম্বরটাতে কি বলা হয়েছিল? 4 নম্বরটাতে বলা হয়েছিল যে কতগুলি হাইড্রোজেন পরমাণু আছে। হাইড্রোজেন পরমাণু বের করতে গেলে কি করতে হবে? আমরা দেখি যে একটা ইথিলিন অণুতে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে। একটা ইথিলিন অণুতে আছে 4টি হাইড্রোজেন পরমাণু। একটি ইথিলিন অণুতে 4টি এইচ পরমাণু আছে, তাই তো? 4টি এইচ পরমাণু আছে। একটা ইথিলিন অণুতে 4টি এইচ পরমাণু আছে। তাহলে এই যে সংখ্যাটা বেরোলো, এই সংখ্যাটা 6.022, এই সংখ্যাটাতে এতটা ইথিলিন অণুতে কতগুলো এইচ পরমাণু আছে? তাহলে 4 ইন্টু 6.022 ইন্টু 10⁻21 is equal to 088 ইন্টু 10⁻21 সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে আমরা একটা অঙ্কের মধ্যেই দেখে নিলাম যে কটা টোটাল অণুর সংখ্যা বের করা শিখলাম, মোল সংখ্যা বের করা শিখলাম, একটা অণুর মধ্যে কটা ডিফারেন্ট পরমাণু আছে সেগুলো আমরা বের করে ফেলতে পারলাম। এইভাবেই আমরা বিভিন্ন এই টাইপের যে আরও অনেক অঙ্ক আছে সেগুলো কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। আমরা এখান থেকে কয়েকটা বাড়ির কাজ দেব। আমরা দ্বিতীয় অঙ্কে চলে এসেছি। দ্বিতীয় অঙ্কটা কি বলছে? 200 মিলিগ্রাম CO2 থেকে 10⁻21 সংখ্যক অণুকে অপসারিত করলে কতগুলি কার্বন ডাই অক্সাইড অণু পড়ে থাকবে? আমাদের দ্বিতীয় অঙ্কটা কি বলছে আর একবার দেখে নাও। 200 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে 10⁻1 সংখ্যক অণুকে অপসারিত করলে কতগুলি CO2 অণু পড়ে থাকবে? তাহলে এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো 200 মিলিগ্রাম এটাকে গ্রামে পরিণত করতে হবে। তাহলে আমরা করি প্রথমে 200 মিলিগ্রাম সমান কত গ্রাম? 0.2 গ্রাম হলো। এবারে 0.2 গ্রামে কতগুলি CO2 অণু আছে সেটা আগে আমরা বের করে ফেলি। CO2-র আণবিক ওজন কত বের করি দেখি। CO2-র আণবিক ওজন হচ্ছে কার্বনের জন্য 12 প্লাস দুটো অক্সিজেন আছে তার জন্য 16 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 12 প্লাস 32 সমান 44। তাহলে এখান থেকে আমরা 0.2 গ্রামে কতগুলো CO2 অণু আছে সেটা আগে বের করে ফেলি। তাহলে লেখা যাক 44 গ্রাম CO2-তে অণুর সংখ্যা
অণুর সংখ্যা 6.022 অ্যাভোগাড্রো সংখ্যক, অতএব 0.2 গ্রাম CO2 তে অণুর সংখ্যা সমান কত হবে? 0.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 44। এখান থেকে এটা করলে আমার আসবে 2.7372 ইন্টু 10⁻21 এত সংখ্যক অণু, এত সংখ্যক CO2 কার্বন ডাই অক্সাইড অণু। অঙ্কে আমার কি বলা হচ্ছে যে 200 মিলিগ্রাম CO2 থেকে 10⁻21 সংখ্যক অণুকে অপসারিত করতে হবে, তাহলে কতগুলো অণু পড়ে থাকবে। তাহলে দেখো 200 মিলিগ্রামে কতগুলো অণু পাওয়া গেল? এই সংখ্যক অণু পাওয়া গেল। 200 মিলিগ্রামে এই সংখ্যক অণু পাওয়া গেল, তাই তো? এই সংখ্যক অণু 200 মিলিগ্রামে পাওয়া গেল। তাহলে এই সংখ্যাটা থেকে 10⁻⁻21 যদি বিয়োগ করতে পারি, তাহলে কতগুলো অণু CO2 অণু পড়ে থাকবে সেটা খুব সহজেই পাওয়া যাবে। তাহলে দেখি CO2 অণু পড়ে থাকবে, দেখো অতএব CO2 অণু পড়ে থাকবে সমান 2.7372 ইন্টু 10⁻21 মাইনাস 10⁻21। এখান থেকে 10⁻21 দেখো যদি কমন নিই সহজভাবে, তাহলে 2.7372 আর এখান থেকে -1, তাহলে এইটা থেকে -1 এক বিয়োগ করলে আসে 1.7372 ইন্টু 10⁻21। তাহলে দেখো খুব সহজেই উত্তরটা কিন্তু চলে এলো। অতএব 44.8 লিটার ওজোন গ্যাসের অণু সমান 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 44.8 ডিভাইডেড বাই 22.4 করলে হবে 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 ইজ ইকুয়াল টু 12.044 ইন্টু 10⁻23। এত সংখ্যক কি আছে? এত সংখ্যক ওজোন অণু আছে। অণু আমার অঙ্কে কি চেয়েছে? যে কত সংখ্যক অক্সিজেন পরমাণু আছে সেটা বের করতে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে একটা ওজোন অণুতে অক্সিজেন পরমাণু কটা? 3টে আছে। তাহলে লেখো যে একটি ওজোন অণুতে অক্সিজেন পরমাণু 3টি। সুতরাং 12.044 ইন্টু 10⁻23 সংখ্যক ওজোন অণুতে ও পরমাণু আছে সমান 3 ইন্টু 12.044 ইন্টু 10⁻23 is equal to 36.0 36.0
12 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণু। ঠিক একই নিয়মকে কাজে লাগিয়ে আমরা একটা বাড়ির কাজ করব। সেটা হলো, আমরা এই অঙ্কটা বাড়ির কাজের জন্য দেখব। অঙ্কটা দেখা যাক। এনটিপিতে 112 লিটার CO2 গ্যাসে কত সংখ্যক অক্সিজেন পরমাণু আছে? আবার বলছি, এনটিপিতে 112 লিটার CO2 গ্যাসে কত সংখ্যক অক্সিজেন পরমাণু আছে? এই একই নিয়মেই তোমরা চেষ্টা করো। আমরা পরবর্তী অঙ্কে চলে এসেছি। অঙ্কটা দেখা যাক। একটি মিশ্রণে O2 এবং N2 এর ওজনের অনুপাত 1:4। মিশ্রণে O2 এবং N2 এর অনুসংখ্যার অনুপাত কত? অঙ্কটা আরেকবার পড়ছি। একটি মিশ্রণে O2 এবং N2 এর ওজনের অনুপাত 1:4। মিশ্রণে O2 ও N2 এর অনুসংখ্যার অনুপাত কত? আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে যেটা, সেটা হলো O2 এবং N2 এর ওজনের অনুপাত। ওজনের অনুপাত দেওয়া আছে 1:4। তাহলে আমরা ধরে নেব, প্রথমে আমরা ধরে নেব যে মিশ্রণের ওজন সমান W গ্রাম। তাহলে O2 এর ওজন W/5, এদিকে N2 এর ওজন4W/5। এখান থেকে আমরা চলে যাব O2 এর গ্রাম অনুসংখ্যা। গ্রাম অনুসংখ্যা কি সূত্র? ওজন বাই আণবিক ওজন। O2 এর আণবিক ওজন কত? 32। তাহলে এখান থেকে দাঁড়াবে W/160। এদিকটা আমরা করি এবারে। N2 এর গ্রাম অনুসংখ্যা সমান ওজন বাই আণবিক গুরুত্ব। 4W/140। তাহলে আমার অঙ্কটাতে উত্তর কি চেয়েছে? যে মিশ্রণে O2 এবং N2 এর অনুসংখ্যার অনুপাত কত? এখান থেকে আমরা বের করব যে, দেখো, 1 গ্রাম অণু অক্সিজেনে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যা। দেন এত গ্রাম অণু অক্সিজেনে অণুর সংখ্যা
অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যাকে Na দিয়ে লিখছি, অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু যেটা গ্রাম অণুর সংখ্যা সেটা। সেম জিনিস আমার নাইট্রোজেনের ক্ষেত্রে হবে। নাইট্রোজেনের ক্ষেত্রেও লিখবো আমরা, এখানেও অণু সংখ্যা কত হবে? Na অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু গ্রাম অণু সংখ্যা। এবার আমরা কি চাইছি? যে অনুসংখ্যার অনুপাত যদি নির্ণয় করতে হয় তাহলে এই দুটোর অনুপাত বের করলেই হয়ে যাবে। আমরা লিখি O2 এবং N2 এর অনুসংখ্যার অনুপাত। অনুসংখ্যার অনুপাত কত হবে? Na into W by 160 is to Na into 4W by 140। এখান থেকে বেরোবে যেটা, সেটা হলো 1/16 is to 4/14 is equal to 14 into 64 is equal to 7:32। তাহলে পরবর্তী অঙ্ক দেখি। 0.1 মোল X2Y যৌগের ওজন 4.4 গ্রাম এবং 0.05 মোল XY2 যৌগের ওজন 2.3 গ্রাম। তাহলে X ও Y এর পারমাণবিক ওজন কত? এইটা আমাদের অঙ্ক। আমরা কি দেখছি যে 0.1 মোল একটা যৌগের ওজন বলে দেওয়া আছে, আর একটা যৌগের ওজন ওইভাবে বলে দেওয়া আছে। সেখান থেকে আমরা পারমাণবিক ওজন বের করা শিখব। তাহলে দেখা যাক যে 0.1 মোল X2Y যৌগের ওজন কত? 4.4 গ্রাম। তাহলে 1 মোল X2Y যৌগের ওজন কত হবে? 4.4 by 0.1 is equal to 44 গ্রাম। তাহলে পরেরটাতেও আবার ওই রকম ভাবে দেখব যে 0.05 মোল XY2 যৌগের ওজন 2.3 গ্রাম। তাহলে 1 মোল XY2 যৌগের ওজন কত হবে? 2.3 by 0.05 is equal to 46। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে X2Y যৌগের প্রথম যৌগটা নিচ্ছি। প্রথম যৌগটার আণবিক ওজন কত বেরোলো? আণবিক ওজন 44। আর দ্বিতীয় যৌগটার আণবিক ওজন কত বেরোলো?
46। এখান থেকে আমরা ধরে নেব যে এক্স ও ওয়াই এর পারমাণবিক ওজন যথাক্রমে এ এবং বি। এটা আমরা কি করলাম, ধরে নিলাম। তাহলে আমরা দুটো ইকুয়েশন পাবো, যেটা কিনা সলভ করতে হবে। দুটো ইকুয়েশন কি কি পাবো? প্রথম যৌগটা থেকে এক্স টু ওয়াই, এই যৌগটা থেকে এক্স এর জন্য কি পাবো, এক্স এর পারমাণবিক ওজন কত পেয়েছি, এ। তাহলে A2 মানে 2 ইন্টু এ, 2a। এক্স এর পারমাণবিক ওজন দেখো এখান থেকে কত আমরা ধরে নিলাম, এ ধরে নিলাম, আর ওয়াই এর পারমাণবিক ওজন ধরে নিলাম বি। তাহলে এক্স টু ওয়াই যৌগের আণবিক ওজন কত হবে, 2a প্লাস বি ইজ ইকুয়াল টু 44। আর এক্স ওয়াই টু এই যৌগটার জন্য আণবিক ওজন কত বেরোবে, ওই এক্স এর জন্য কত, এ প্লাস ওয়াই টুর জন্য 2b ইজ ইকুয়াল টু 46। এই দুটো সমীকরণ আমরা সমাধান করলে এ এবং বি এর একটি মান পাবো। তো সেখান থেকে আমরা এর মান কত পাবো আর বি এর মান কত পাবো সেটা আমরা দেখে নেব। সমাধান করে সমীকরণ দুটি সমাধান করলে আমরা কি পাবো, যে এ সমান কত পাবো 14 আর বি সমান 16। তাহলে এটাই হবে আমার এক্স ও ওয়াই এর পারমাণবিক ওজন। অতএব এক্স এর পারমাণবিক ওজন এক্স এর পারমাণবিক ওজন 14 আর ওয়াই এর পারমাণবিক ওজন 16। তাহলে আমার অঙ্কটা শেষ হবে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্কটা পড়া যাক। নাইট্রোজেনের একটি অক্সাইডের 0.1 মোলের ওজন 4.4 গ্রাম, যৌগটির সংকেত নির্ণয় করো। এই অঙ্কটার ক্ষেত্রে কি বলে দেওয়া আছে, নাইট্রোজেনের একটা অক্সাইডের কথা বলা আছে। তার মানে নাইট্রোজেন যৌগটা আমাদের, নাইট্রোজেন মৌলটা হাতে আছে, আর অক্সাইড যেহেতু অক্সিজেন মৌলটা হাতে আছে। সেই যৌগটার কি বলছে, 0.1 মোলের ওজন 4.4। এখান থেকে আমরা 1 মোলের ওজন বের করব। তাহলে 0.5 মোলের ওজন কত, 4.4 গ্রাম। তাহলে 1 মোলের ওজন 4.4 বাই 0.1 সমান হচ্ছে 44 গ্রাম হলো। তাহলে বলছে যে নাইট্রোজেনের একটি অক্সাইড মানে ধরি যৌগটির সংকেত আমি ধরে নেব NXOY, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে নাইট্রোজেনের আমরা জানি কত, 14, পারমাণবিক ওজন কত 14, আর অক্সিজেনের পারমাণবিক ওজন 16। তাহলে এই যৌগটার আণবিক ওজন কত হবে,
আণবিক ওজন হবে 14x 14 আণবিক ওজন হবে 14x প্লাস 16y ইজ ইকুয়াল টু 44। সমীকরণটা নিচে আরেকবার লিখছি, 14x প্লাস 16y সমান 44। এখানে দুটো ভেরিয়েবল আছে x এবং y, সমীকরণ কিন্তু একটাই। এক্ষেত্রে আমরা কি করব, x ও y এর দুটো পসিবল ভ্যালু ধরে নেব এবং সেখান থেকে আমরা কিন্তু ক্যালকুলেট করব। প্রথমে আমরা দেখব কি, x এর জন্য 1, y এর জন্য 2। এটা আমরা বসাই দেখি, এটা বসিয়ে কি পাই দেখি। এটা বসিয়ে আমরা পাই যে x এর জায়গায় 1 বসালে 14 ইন্টু y এর জায়গায় 2 বসালে 32। তাহলে 14 যোগ 32 সমান কত হচ্ছে, 14 যোগ 32 হচ্ছে তোমার 46, যেটা কিনা সম্ভব নয়। তার মানে এই পসিবিলিটিটা হবে না। দেন আমরা দেখি x ইজ ইকুয়াল টু 2, y ইজ ইকুয়াল টু 1। তাহলে হবে, সমীকরণে বসাই, x সমান 2, 14 গুণ 2 যোগ 16 গুণ 1, তাহলে কত হবে দেখা যাক, 28 যোগ 16 দাঁড়াচ্ছে 44। তার মানে এই ভ্যালুটাই রাইট ভ্যালু। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, যে যৌগটার আণবিক সংকেত কিন্তু এখান থেকে খুব সহজেই পাওয়া গেল। যৌগটার আণবিক সংকেত কি হবে, যৌগটির আণবিক সংকেত হবে, x ও y এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেব। যৌগটির আণবিক সংকেত হবে কি, nx ও y, তাহলে হবে n, x এর জায়গায় 2 বসায় n2o। এটাই তাহলে আমার হয়ে গেল যৌগটার আণবিক সংকেত। এখানেই অঙ্কটা শেষ হলো। আমরা পরবর্তী অঙ্কে যাব, সেটা হলো 175.5 গ্রাম NaCl এ Na+ ও Cl- আয়নের সংখ্যা কত। এই অঙ্কগুলো করতে হলে এই চ্যাপ্টারে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হলো সংকেত ভর। সংকেত ভরটা কি জিনিস, সংকেত ভর কোন কোন কাদের ক্ষেত্রে ব্যবহার হয় সংকেত ভর কথাটা, এটা এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি। সংকেত ভর কথাটা আয়নীয় যৌগ যারা আছে, আয়নীয় যৌগ মানে হচ্ছে আয়ন সমৃদ্ধ যৌগ, ক্যাটায়ন এবং অ্যানায়ন যেসব যৌগে তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, সেই সব যৌগই হচ্ছে আয়নীয় যৌগ। তো সেই সব যৌগর উদাহরণ হচ্ছে তোমার NaCl, ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2, KOH, পটাশিয়াম ক্লোরাইড, এরা সবাই হচ্ছে আয়নীয় যৌগ। তো এই আয়নীয় যৌগর ক্ষেত্রে কিন্তু পৃথক কোনো অণুর অস্তিত্ব নেই, এরা শুধুমাত্র ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসাবেই কিন্তু থাকে। এদের যখন অণুরই অস্তিত্ব নেই, তখন এদের ক্ষেত্রে আণবিক ওজন কথাটা আমরা বলবো না, আণবিক ওজন কথাটা এদের ক্ষেত্রে ব্যবহার করা হবে না, কারণ এদের অণুরই তো অস্তিত্ব নেই, তাহলে এদের আণবিক ওজন কথাটা যথার্থ নয়। তাই জন্য আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ওজন কথাটা আমরা ব্যবহার করব। সংকেত ওজন সংকেত ওজন বা সংকেত ভর একই ব্যাপার। সংকেত ভর আমরা তাহলে কাদের ক্ষেত্রে ব্যবহার করব, শুধুমাত্র আয়নীয় যৌগের ক্ষেত্রে। এক্ষেত্রেও আমরা তাই করব। দেখা যাক 58.5 গ্রাম NaCl এর কত সংখ্যক কণিকা বর্তমান, 6.022 × 10⁻23। এখান থেকে 175
0.5 গ্রাম NaCl এ উপাদান কণিকা মোট আছে যেটা, সেটা হলো এটা 175.5 by 58.5 is equal to 3 into 6.022 into 10 to the power 23 সংখ্যক, এত সংখ্যক NaCl। এবার এখান থেকে আসবো একটি NaCl এ Na প্লাস আয়ন আছে কটা? একটি। কারণ কি দেখো, NaCl কে আমরা যদি এইভাবে ভাঙি তাহলে দেখা যাবে কি Na প্লাস আর Cl মাইনাস। তাহলে একটি NaCl এ Na প্লাস আয়ন আছে একটি, 3 into 6.022 into 10 to the power 23 এত সংখ্যক NaCl এ Na প্লাস আয়ন আছে সমান 3 into 6.022 into 10 to the power 23। এখান থেকে আসছে 18.066 into 10 to the power 23 এত সংখ্যক Na প্লাস আয়ন, এত সংখ্যক Na প্লাস আয়ন। ঠিক একইভাবেই Cl মাইনাস আয়নের সংখ্যাও কিন্তু একই হবে। তাহলে দেখো, যেহেতু Cl মাইনাস সেটাও কিন্তু একটাই আছে, অতএব Cl মাইনাস আয়নের সংখ্যা ওটাই হবে 3 into 6.022 into 10 to the power 23 সমান হচ্ছে 18.066 into 10 to the power 23। আমরা এই যে অঙ্কটা করলাম ঠিক একই পদ্ধতিতে একটা আমরা বাড়ির কাজ হিসাবে নেব। আমরা প্রকৃত পরমাণুর ভর কিন্তু কখনোই ওইভাবে পরমাণুকে পাল্লা বাটখারায় বসিয়ে, তুলা যন্ত্রে বসিয়ে ওই বাটখারা দিয়ে ওইভাবে কিন্তু কখনোই মাপতে পারি না। তাই জন্য আমাদের AMU এককটি ধরে নেওয়া হয় অ্যাটমিক মাস ইউনিট। বর্তমানে শুধু এটাকে ইউ দিয়েও ডিনোট করা হয়, ইউনিফাইড মাস। তো সেই পারমাণবিক ভর, পারমাণবিক ওজন, সেটাকে 1 AMU দিয়ে গুণ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কোনো পরমাণুর প্রকৃত ভর। তাহলে পরমাণুর প্রকৃত ভর আমাদের কিন্তু আর পাল্লা বাটখারায় বা ওইভাবে তুলা যন্ত্রে মাপতে হবে না। আমরা কিন্তু AMU একক ব্যবহার করে খুব সহজেই কোনো পরমাণুর প্রকৃত ভর মেপে ফেলতে পারবো। তাহলে আমাদের দেখা যাক পরমাণুর প্রকৃত ভর দেখা যাক। 100 AMU হিলিয়ামে হিলিয়াম পরমাণুর সংখ্যা কত? প্রথমে আমরা হিলিয়ামের পারমাণবিক ভর কত সেটা আমরা লিখব। হিলিয়ামের পারমাণবিক ভর 4 AMU। অতএব হিলিয়ামের পরমাণুর সংখ্যা এটার ফর্মুলাটা কি? AMU এককে প্রকাশিত ভর বাই পারমাণবিক ভর। তাহলে 100/4 সমান 24। এটা চলে গেল আমার হিলিয়াম পরমাণুর সংখ্যা। মোটামুটি প্রায় সব ধরনের অঙ্কই দেখাচ্ছি। তো লাস্ট একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক অনেক সময় আসে পরীক্ষাতে,
যে কোনো পরমাণুর প্রকৃত ভর নির্ণয় কিভাবে করতে হবে। নাইট্রোজেন অঙ্কটা পড়া যাক। নাইট্রোজেনের পারমাণবিক ওজন 14.007 AMU হলে নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত গ্রাম? প্রকৃত ভর বের করতে গেলে AMU দিয়ে গুণ করতে হবে পারমাণবিক ওজনকে, তাহলেই কিন্তু আমার বেরিয়ে যাবে পরমাণুর প্রকৃত ভর। তাহলে একেবারেই চলে যাব নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর। প্রকৃত ভর সমান পারমাণবিক ওজন 14.007 ইন্টু 1 AMU। 1 AMU সমান 14.007 ইন্টু 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা করলে আমার দাঁড়াবে 2.32 2.3258 ইন্টু 10⁻⁻23 গ্রাম। তাহলে এইভাবে কিন্তু আমরা কোনো পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করতে